কি করবেন আপনি? কিছু না, তবে আপনি জিতেছেন এটা মেনে নিলাম। এইটুকু বলে পিঠ দেখিয়ে চলে গেল খুশরু। খুশরু চলে গেল সাথে মিহির শান্তি লুটে। বিজয়ের হাসি উল্লাসের এক চিলতে ছোটাফোটাও নাই মিহির ভাবসাবে। সে চিন্তিত মুখশ্রী নিয়ে এক প্রকার চেয়ে রইল নির্বিকার চিত্তে। সন্ধ্যা গড়িয়ে রাতের কোলে ঢলে পড়েছে পৃথিবী। চারদিকের পিনপতন নীরবতার মধ্যে সিলিং ফ্যানের শব্দটাই যেন কানে বাজছে মিহির। আনিশা নিচে গিয়ে বন্ধুদের সাথে খেলতে, নেহা মুহার কাজে হাত লাগাচ্ছে কিচেনে। মিহি তখন একা। মিহি বসে বসে ঝিমাচ্ছে, হাতে তার লাল মলাটের বই। বইয়ের পাতা একা একাই উল্টে যাচ্ছে ক্ষণে ক্ষণে। বার ৩ দরজায় করাঘাত পড়ে, তবে মিহি টের পায় না। যখন মিহিকে তার সবচেয়ে অপছন্দের নামটি ধরে ডাকা হয়, তখন গিয়ে মিহির মাথা সোজা হয়ে আসে। মিহি ভাবে হয়তো ভুল শুনেছে। পর মুহূর্তে আবারও সেই ডাক। ম্যাডাম ফুলি, ভেতরে আসি। মিহি বুঝল সে ভুল শোনেনি, খুশরুই ডাক ছেড়েছে। মিহি বিরক্ত মুখে বলে দিল, একদমই না, উল্টো দিকে ঘুরুন। খুশরু শুনল না। সে যে অবাধ্য নাছোড়বান্দা। মানা করার পরেও মিহির সামনে গিয়ে হাজির হয়, বলে, ধন্যবাদ ভেতরে আসার পারমিশন দেওয়ার জন্য। মিহি না চাইতেও মুখে তার অস্বাভাবিক মাত্রায় হাঁ হয়ে আসে। গলায় তেজ তুলে বলে, স্ট্রেঞ্জ, আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি, ভেতরে আসতে বলিনি, ওকে? খুশরু ভাবলেশহীনভাবে জবাব দিল, তো আমার কি? আমি শুনেছি। আসুন, ভেতরে আসুন। এখন আমি যা শুনবো তাই তো বলবো নাকি? আপনি মিথ্যে কিভাবে বললেন, তাও আবার এত বড় মিথ্যে? আপনার থেকেই শেখা। আপনি বলুন কি করছেন? এক্ষুনি চলে যান এখান থেকে। আমি কিন্তু আজকের রাতটাই আছি এখানে, তাই আমি চাই না আপনার সাথে মুখ চালাতে, কারণ আপনি একটা জয়চ্ছাতাই। খুশরু তাচ্ছিল্য করে হাসল, বলল, আমি তো আগে থেকে বলে রেখেছিলাম সুদে আসলে উসুল করব আজকের হিসেব। আমি একজন ব্যবসায়ীর ছেলে, সেই সুবাদে পাওনা আদায় করা আমার রক্তে মিশে আছে। আপনি এখন আমার পাওনা বুঝিয়ে দিন। কিসের পাওনা? কি? আমি কি নিয়েছি আপনার? মিহির মুখে ভয়ের ভাবটা বেশ গাঢ়ভাবে পরিলক্ষিত। খুশরু চাহনিতে নরম ভাব আনল, কণ্ঠে মাদক মিশিয়ে বলে বসে, আপনি যখন রাগীভাবে থাকেন তখন মনে হয় আপনি কড়া করে ঝাল দেওয়া ঝালমুড়ি, যার স্বাদ নিয়ে দেখতে ইচ্ছে করে আমাকে ঝালে ধরে কিনা। আর যখন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন তখন ইচ্ছে হয় আপনার চোখের পাপড়ি হই। কারণ আমার যে খুঁজতে ইচ্ছে হয় ওই মায়াভরা চাহনির কারণ। আবার যখন ভয়ে মিয়ে যান তখন আপনাকে কেমন লাগে জানেন? আপনাকে একদম কাক ভেজা গোলাপের ন্যায় ঠেকে, যা ছুঁয়ে না দেওয়া মস্ত এক অপরাধ। ইচ্ছে করে ছুঁয়ে দেই, কিন্তু কোন অধিকারে তা ভেবে পাই না। জানেন, আমি আজ ইচ্ছে করে হেরে যেতাম, কারণ আমি গত 15 দিনে একবারও আপনার প্রাণখোলা হাসি দেখিনি। যা দেখার লিপ্সা ছিল, তো ভাবলাম আজ দেখেই নেওয়া যাক। আপনি যখন হাসছিলেন তখন মনে হচ্ছিল আকাশ থেকে তারা খসে পড়ছে, আর আমি তা পলকহীন চোখে দেখছি। এত মূল্যবান জিনিস কি সবার ভাগ্যে জোটে নাকি? সব কিছুই তার সঠিক মাত্রাতেই চলছিল। তবে আপনি কি করলেন? আগুনে ঘি, এটা কি ঠিক করেছেন আপনি? আমি বলবো ঠিক করেননি। আপনি কি জানেন, কারণে অকারণে আমি আপনাকে ভেবে হাসি। আপনার চিন্তায় সুন্দর ঘুম হয়। এমনিতেই আপনার ওই সতেজ নির্মল নিষ্পাপ মুখটির প্রতিচ্ছবি থেকে বাঁচার জো নেই আমার। তার উপর আপনার ওই চোখ মারার দৃশ্যটি আজ যতবার ইমাজিন করেছি ঠিক ততবারই বুকের ধুকপুকানির শব্দে দিশেহারা হয়েছি, মরণাপন্ন হয়েছি, ঘায়েল হয়েছি বারংবার। আমাকে প্রতিনিয়ত জ্বালাচ্ছেন আপনি, আর আপনি কি না বলেন আমি আপনাকে জ্বালাই? এটা কোনো কথা ম্যাডাম ফুলি? যেখানে আমি নিজেই জ্বলে পুড়ে খাক, সেখানে আপনার অভিযোগ কিভাবে শুনি? সেসব এখন ক্লোজ। আপনি বলুন, এর শাস্তিস্বরূপ আপনাকে আমার কি করা উচিত? আমার করণীয়টা যদি বলে দিতেন তাহলে আপনাকে কাল হাসতে হাসতে বিদায় জানাবো। বলুন ম্যাডাম ফুলি। খুশরুর এসব বেপরোয়া কথার দ্বারা মিহি তার নারীসুলভ সংবেদন থেকে বেশ কিছুটা আন্দাজ করতে পারল যে খুশরু কী বলতে যাচ্ছে। তবে মিহি তা মানতে নারাজ। মিহি কথা ঘুরিয়ে বলল, আমি দুঃখিত, আমার কিছু জরুরি কাজ আছে, আপনি চলে গেলে ভালো হতো। চলে যাব?
আপনি আমাকে সহ্য করতে পারেন না জানি, সেই সাথে এও জানি যে আপনি আমাকে নিয়ে ভাবেন। শুধু ভাবেন না, যথেষ্ট ভাবেন। তবে আপনি তা নিজের বিরুদ্ধে গিয়ে অস্বীকার করতে ব্যস্ত হয়ে পড়েন, ফলে দিক খুঁজে পান না। তবে আপনি আমাকে নিয়ে আরও ভাববেন, আপনার অবসরে খুঁজবেন আমায়। মিহি বিতৃষ্ণা প্রকাশ করে বলল। কি যা তা বলছেন আপনি? প্লিজ চলে যান, আমার ভালো লাগছে না। আমি আপনার ভাবনা হব না ম্যাডাম ফুলি, অলরেডি হয়ে গিয়েছি। শুধু আপনি এর কারণ বোঝার প্রতীক্ষায়। শেষে একটাই কথা বলবো, আপনি আবার আসবেন, আমার বিশ্বাস। খুশরু রুম ছেড়ে বের হবে তখন নেহার মুখে পড়ে। নেহা খুশরুকে দেখলেই তার দুনিয়া একদিকে আর খুশরু অন্যদিকে। তবে আজ নেহা গম্ভীর। খুশরুর সাথে একটি কথাও বলেনি, যে কিনা খুশরু বলতে পাগল। খুশরু নেহার পাশে কাটিয়ে চলে যেতেই নেহা ভিতরে গেল। মিহিকে জিজ্ঞেস করলো। খুশরু কেন এসেছিল মিহি? মিহি ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল। জানি না কেন এসছে সে। তোমাদের এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি আমি, সকাল হোক কেবল। নেহা কিছু সময় ওইভাবেই ঠাই দাঁড়িয়ে কিছু একটা ভেবে হাতে থাকা খাবারগুলো মিহির সামনে রেখে নিজ পড়ার টেবিলে গিয়ে বসে। মিহি, গাড়ি চলে এসেছে, রেডি হয়েছো কি তুমি? হাঁক ছাড়তে ছাড়তে নেহার রুমে আসে মাহিম, হাতে তার ফোন। সেটা মিহির সামনে ধরে বলল। নাও, তোমার শ্বশুর মশাই কল দিয়েছেন, কথা বলো। তোমাকে কল দিয়ে পাচ্ছে না, তাই খুব রেগে আছেন। মিহি চুল আছড়ে চিরুনি ব্যাগে পুরে ড্রেসিং টেবিলের সামনে থেকে দৌড়ে আসলো। বলল। আমি তো ওয়াশরুমে ছিলাম, নেহাও তো ভার্সিটিতে, তাহলে ধরতোটাকে? এই বলে মাহিমের হাত থেকে ফোন নিয়ে কানে ধরে। ধরতেই ওপাশ থেকে তার বাবার জোরালো ধমক খেয়ে চোখ ঠেসে বন্ধ করে ফেলে। কোনোভাবে কথা শেষ করলো মিহি। মাহিম বলল। আমার শ্বশুরমশাই এত রাগী কেন বলো তো? সামনে জনকে চিবিয়ে খেয়ে ফেলতে পারলে তার প্রাণ জুড়াই যেন। মিহির মন খারাপ হয়ে আছে ধমক খেয়ে। সে ট্রলি নিয়ে বলল। কি আছে কপালে জানি না, তবে দোয়া করো আমার জন্য। এই তোমাদের জন্য আমি বাবাইয়ের বকা খেলাম। এতদিন আটকে না রাখলেও পারতে। সব রাগ তুললো সামান্য ফোন কলস নিয়ে। তবে বাড়িতে আরও কি অপেক্ষা করে আছে তা বাড়িতে গিয়েই জানা যাবে। মাহিম হাসতে হাসতে বলল। আমি নিজেও আমার শ্বশুরমশাইকে ভয় পেয়ে চলি। গিয়ে দেখো ও রাগ কমাতে পারো কি না। ওনার তো আবার রাগ চোটা রোগ রয়েছে। সকালের দিকে বিদায় নিয়ে গাড়িতে উঠে মিহি। সকলের মাঝে খুশরুকে খুঁজলো, তবে পেল না। খুশরুকে খোঁজার কারণ মিহি জানে না। মনটা আরও খারাপ হয় মিহির। হঠাৎ মিহির চোখ গেল বাহিরের লুকিং আয়নায়। খুশরির মলিন মুখ ভেসে আছে তাতে। মন চাইল বের হবে, কিন্তু চাওয়াটাকে পূর্ণতা দিল না সে। মিহি গাড়ি স্টার্ট দেওয়ার অনুমতি জানিয়ে পুনরায় লুকিং গ্লাসের দিকে তাকায়। তখন আর খুশরুর দেখা মিলল না। মিহি অজান্তে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সিট বেল্ট বেঁধে নেয়। নতজানু হয়ে সামনে হাত কচলে যাচ্ছে মিহি। মিহির ঠিক বিপরীতে দাঁড়িয়ে তার বাবা এরশাদ। তার চোখে মুখের হাবভাব বুঝেই দিচ্ছেন তিনি ঠিক কতটা রেগে। কখন সেই রাগের ছটা আগুনের লাভা হয়ে মিহির উপর ফেটে পড়ে। মিহি তার প্রহরী গুনছে কেবল। অপেক্ষার অবসান ঘটিয়ে এরশাদ হুঙ্কার ছাড়লেন। পাখা কই গেছে নাকি? বিন্দুমাত্র কমন সেন্স নেই কি তোমার? বোনের শ্বশুরবাড়ি এতদিন কেউ থাকে? জবাব দাও। মিহির ভয়ে পা কাঁপতে শুরু করলো এবার। সে বারবার তার মা শিখার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েও লাভ হচ্ছে না। মিহির মা নিজেও থরথর করে কাঁপছেন। এরশাদের রাগের ধরন সে আজ থেকে দেখে আসছে না। মিহির থেকে কোনো রকম জবাব না পেয়ে এরশাদ আবারও একই মেজাজে বলে উঠলেন। মূর্তির মতো দাঁড়িয়ে থেকে আমার রাগ না বাড়িয়ে নিজের রুমে যাও, নইলে আজ আমার হাত তোমার গাল কোথায় যেন মাথায় ঢুকে। মিহি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। এলো পাতারি পা ফেলে ছুটতে লাগলো। প্রাণে বাঁচলো যেন এইভাবে দম ফাটা অবস্থা থেকে বেরিয়ে আসতে। লম্বা এক শ্বাস ছাড়ল মিহি। দরজার খিল তুলে বিছানায় গিয়ে দাঁড়াম করে বসে পড়ল। আর জীবনেও কোথাও যাব না। এই বয়সে আজ মার খেতে খেতে বাঁচলাম না। শখ মিটে গিয়েছে। এই 2 মিনিটের জন্য হলেও এদিক সেদিক পা ফেলবো না। কারোর সাথে কথাই বলবো না। এই বাড়ির কেউ নেই আমার। কথাগুলো এক নাগারে বলে অভিমানের পশ্চাসাজি স্টান হয়ে শুয়ে পড়ে মিহি। ফ্রেশ হতে চেয়েছিল, তবে কিছু মন খারাপের কারণ জাপটে ধরায় সিদ্ধান্ত পাল্টে নিল।
হঠাৎ করেই মিহির খেয়াল আসে তার অবস্থান সম্পর্কে। সে কোথায় এখন? পুরো রুমটাই চোখ বুলায়। এই যেন চেনা হয়ে বড্ড অচেনা। অনেক দিন পর আগের সেই পরিবেশ বলে এমন ঠেকছে মিহির। অন্যরকম ভাবনা, পরিবেশ, গন্ধে মানিয়ে নিতে একটু দ্বিধাবোধ হচ্ছে তার। আচমকাই শুরু হলো অদেখা চিনচিন ব্যথা, যার মাত্রা ক্রমাগতই বেড়ে চলেছে। মিহি বুকের বাঁ পাশটায় হাত রাখলো, অবিষ্ট মনে বলল, কি হয়েছে? আমি এতটা শূন্য কেন লাগছে নিজেকে? বারবার মনে হচ্ছে আমি কিছু একটা ফেলে এসেছি। আমি কি গুরুত্বপূর্ণ কিছু রেখে আসলাম নাকি? আমার বুকস মিহি ব্যাগ হাতড়ে দেখলো সব, কিন্তু ফেলে আসার মতো কিছু ধরতে পারল না। কোথায়? সবই তো ঠিকঠাক আছে, তাও কেন মনে হচ্ছে আমি কিছু একটা ফেলে এসেছি? উফ, শরীর ভালো লাগছে না আমার, ক্লান্ত আমি। মিহি অতিষ্ঠ হয়ে দুহাতে মাথা চেপে ধরল, এরপর পুনরায় গা এলিয়ে দিল বিছানায়। আজ খুশরুর স্বভাবে অন্যরকম কিছু যোগ হয়েছে। মনতে যেন তার মন খারাপের জানান দিচ্ছে। অপরাহ্নের শেষ দিক তখন। পশ্চিমের অস্তমিত সূর্যটার নিষ্ক্রিয় তেজের সাথে খুশরুর নিজেকেও মিলায়। হঠাৎই রিহান পেছন থেকে বিকট শব্দ তুলে খুশরুর পিঠে চাপড় বসিয়ে বলে, একা একা কি করছিস মামা? খুশরু প্রত্যুত্তরে কষে থাপ্পড় বসায় রিহানের গালে। রিহান হতবুদ্ধি ভাব নিয়ে চেয়ে রইল খুশরুর দিকে। পরক্ষণে খুশরুর টনক নড়ে ওঠে, বাস্তবে ফিরে সে। রিহানের গালে হাত বোলাতে বোলাতে বলে, মাফ কর বন্ধু, আমি বুঝতে পারিনি কিছুই, তবে রাগ হয়েছিল খুব। সমস্যা নেই, আমরাই তো। কিন্তু তোর কি হয়েছে? আজ সারাদিন বের হলি না, একা বসে আছিস। ফ্রি ফায়ারও পেলাম না তোকে। অফলাইন থাকার কারণ কি? খুশরু মুখে ব্যথা হাসি ফুটিয়ে নিল, বলল, ঘুমিয়েছিলাম বলে পাসনি। খুশরুর শুকনো ঠোঁটের শুষ্ক হাসিটা সম্পূর্ণ বেমানান লাগলো রিহানের নিকট। সেই সাথে কথাটাও যুক্তিহীন ঠেকে। রিহান অকপটে বলে বসে, মন খারাপ কেন তোর? কি হয়েছে বল আমায়। কিছুই না, বললাম তো ঘুমিয়েছিলাম। আমি জানি তুই কেন মন খারাপ করে বসে আসিস, কিন্তু চিন্তা করিস না, একদিন আমরাও হাসবো। খুশরুর আশ্চর্য হলো, সেই সাথে খানিক সন্দেহ উকি দিয়ে ওঠে তার মনে। মানে কি বলছিস তুই? হাসবো বলতে? পাশের মহল্লার নুহাসের আজ পুলিশের চাকরি হলো। চাকরির মেসেজ আসার পর থেকেই মিষ্টি বিলিয়ে সারা। তাই তুই মন খারাপ করে বসে আসিস, তাই না? ভাবিস না, তোরও হবে ইনশাল্লাহ। আরে তেমন কিছুই হয়নি, আমি সত্যি তেমন কিছু নিয়ে মন খারাপ করছি না। তবে হ্যাঁ, ইনশাল্লাহ একদিন আমিও মিষ্টি বিলাবো। বললেই হলো, তা নিয়ে মন খারাপ করছিস না? তোর স্বপ্ন নিয়ে তুই কতটা পাগল তা আমি জানি। ভাবিস না তো ভাই, বি পজিটিভ। খুশরু রিহানকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল, বলল, ধন্যবাদ রে, তবে আমি আজ তা নিয়ে মন খারাপ করছি না। প্রতিটি মানুষ বড় হওয়ার সাথে সাথে অনুভূতি নামক শব্দটার সাথে পরিচিত হয়, হয় ভাবনার সাথেও। কিছু ক্ষেত্রে মাথা অচল হয়ে আসে, তা পুনরায় সচল করতে অতৃপ্ত বাসনাটি মুখ্য প্রয়োজন হয়ে দাঁড়ায়। তবে সেই প্রয়োজনটা কার ভাগ্যে কতটুকু গ্রহণযোগ্য সেটাই দেখার বিষয়। আমি সর্বদাই ধৈর্যশীল, হ্যাঁ এটাই আমার গুণ। আজ আমিময়টা সেই প্রয়োজন নিয়েই ঘেরা। আচ্ছা চল বাড়ি চলে যাই, সন্ধ্যা নামবে বলে আজ অফলাইনেই থাকার ইচ্ছে, খুঁজিস না আমায়। খুশরু বিদায় জানিয়ে চলে যায় রিহানকে ছেড়ে। রিহান এখনও দাঁড়িয়ে। আজ সে খুশরুকে নতুন করে দেখল। রিহানের নিকট বড়ই অদ্ভুত লাগলো খুশরুর চলচলন, গতিবিধিটাকে। আকাশ ফেটে বৃষ্টি পড়ছে বাহিরে। সেই বৃষ্টি ফোঁটার ছিটে এসে ক্যান্টিনের চারপাশে জানালার গ্লাসগুলোর জমাট বাঁধছে, যা ক্ষণে ক্ষণে উপর থেকে নিচ অবধি গড়িয়ে পড়ছে অবলীলায়। গভীর মনোযোগী স্থির দৃষ্টি নিয়ে এই ধারাটি দেখে চলেছে মিহি। কাপ প্লেটে অর্ধেক রোল পড়ে আছে। অন টাইম মগের কফিটাও শেষের পথে। মিহির গভীর চিন্তায় ছেদ ঘটায় একটা হাত, যা বারবার তার চোখের সামনে ওঠানামা করছে। মিহি বিরক্তি নিয়ে বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড নিশি? কি দেখছিলি তুই ওইদিকে চেয়ে? নিশি জানালার দিকে ইশারা করে প্রশ্নটি করে। জবাবে মিহির থেকে মৌনতা আর হতাশা ছাড়া কিছুই পেল না সে। ফলে নিশি আরও কিছু প্রশ্ন করার সুযোগ পেয়ে গেল। কি রে বল, কি দেখছিস? আর আমাকে রেখেই চলে আসলি যে এখানে? মনে ছিল না, সরি।
নিশি মিহির পাশের চেয়ারটায় বসে মিহির কথারই পুনরাবৃত্তি ঘটায়। মনে ছিল না চেরি, এটার মানে কি? আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দিলাম, কারণ আজ বৃষ্টি পড়ছে, তাই তোর তো আজ সেট ডে। চেরি, তোর তো রোজই সেট ডে চলে এখন। কি যে হয়েছে তোর, আল্লাহ মাবুদি জানে। মিহি ম্লান স্বরে বলে, আমার লাস্ট লেকচারে থাকার ইচ্ছে নেই আজ। বাড়ি যাবো রে। বাড়ি যাবি কেন? তুই তো কখনো অপ্রয়োজনীয় ক্লাসও মিস করিস না, সেই তুই কিনা গুরুত্বপূর্ণ একটা লেকচার মিস করবি? মন ভালো নেই, কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে শেয়ার কর, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি সেই কারণটাই সার্চ করতে পারছি না, এজন্যই খুব বেশি আপসেট আমি। পারলে মুড ভালো করার কিছু সাজেস্ট কর। আমি যা বলবো তাই শুনবি, যদি শুনিস তাহলে বলবো, নইলে না। মিহি চর দেওয়ার মতো হাতের আকৃতি করে বলল, ঠাঁটিয়ে মারবো এক চর, বলে দিলাম। ভালো কিছু সাজেস্ট করলে কর, নইলে গেলাম। ক্ষমা চাই রাগের রানী ফরফরানির নিকট। নিশি, মিহির রাঙন চোখ দুটো দেখে নিশি ফিক করে হেসে দেয়। পরক্ষণেই বলে ওঠে, আচ্ছা বলছি বাবা, তুই চাইলে ফ্রি ফায়ার আইডি খুলতে পারিস। আমিও কয়েকদিন হয়েছে ফ্রি ফায়ার আইডি ওপেন করেছি, ফ্রি সময় ভালো করে কভার হয়। তুইও চাইলে আয় এই জগতে। নিশি মিহির মুখের বেশভূষা দেখে স্পষ্ট বুঝে গেল যে মিহির কাছে তার আইডিয়াটা পছন্দ হয়নি। নিশি কিছু বলার আগেই মিহি টেবিলে বাড়ি মেরে বলল, নিকুচি করেছে তোর সাজেশন। আমি এই গেম জীবনেও ট্রাই করে দেখব না। এই জন্য না যে একটা ফালতু গেম, এবং এই জন্য যে ওই খসরু খেলে, জাস্ট বিকজ হি। এটা সেই ছেলে না যার কথা বলেছিলে, যে তোকে উঠতে বসতে জ্বালাতো, তোকে জব্দ করতো, রাগিয়ে দিত? মিহি তৎক্ষণাৎ চেয়ার ছাড়ল, হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে আসলো নিশির কথা উপেক্ষা করে। এক সপ্তাহ কেটে গেল, তবুও যেন খুশরু তার মন মানসিকতায় পরিবর্তন আনতে পারল না। প্রতিদিন প্রতিটি রাত কেবল একটা আশা নিয়ে কাটছে তার, আর সেটা হলো মিহি তাকে মনে করবে এবং তার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে। তবে তেমন কিছুর খোঁজ পেল না খুশরু, ফলে নিজ থেকেই মিহির নাম্বার জোগাড় করে নেয়। কাজটা সে আগেই করতো, তবে তার চাওয়া ছিল মিহি আগে কন্ট্যাক্ট করবে। তা যেহেতু হয়নি, সেহেতু নিজ থেকেই বাধ্য হলো কন্ট্যাক্ট করার। মিহি সবে দুপুরে দৈনন্দিন কাজ চুকিয়ে বিছানায় বসলো ঘুম দেবে বলে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। আগ্রহ নিয়ে স্ক্রিনে তাকিয়ে আশ্চর্য হয় মিহি। এটা কার নাম্বার? আমি তো চিনি না। ধরবো? চেনা কেউ হবে কি? আচ্ছা, ধরেই দেখি না হয়। মিহি কানে ধরে হ্যালো বলতে খসরুর ঠোঁটের আলি যে হাসি দেখা যায়। ওইদিকে মিহি কয়েকবার হ্যালো বলে সারা, অপর প্রান্ত থেকে কোনোরূপ জবাব না আসায় মিহি বিরক্ত হয়ে কল কেটেই দিল। তার পরপরই আবারও কল আসলো। এবার মিহি কপট রাগ দেখিয়ে বলল, কে বলুন তো আপনি? ফোন দিয়ে কথা বলেন না। টাকা কি বেশি হয়েছে নাকি? বেশি হলে বিকাশ নাম্বার দিচ্ছে, পাঠিয়ে দেন। তাই নাকি ম্যাডাম ফুলি? খুশরুর কণ্ঠে চিনতে সামান্য পরিমাণ কষ্ট হলো না মিহির। নিমিষেই শ্বাসরুদ্ধকর অবস্থা চারপাশ থেকে মুড়িয়ে নিল মিহিকে। ভাবেনি খুশরু তাকে কল দেবে। মিহি আমতা আমতা করে বলে বসে, আমার কাছে কি করতে ফোন দিলেন আপনি? আপনি তো মনে করবেন না, তাই আমি মনে করানোর জন্য সাহস দেখালাম একটু। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি জিজ্ঞেস করেছি আপনি কেমন আছেন? আজব। খুশরুর মন চাঙা হয়ে এলো মিহির দাঁত কিরমির করা কথা শুনে। এটাই যেন সে চেয়েছিল। আমার শরীর ভালো ঠিক, তবে আমার মন ভালো নেই। জানেন ম্যাডাম ফুলি? জানবেন কি করে? আপনি তো জেনেও না জানার ভান ধরে থাকেন, এড়িয়ে যান নিজের মনকে। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি আমাকে মিস করেননি? মন খারাপ হয়নি কি আমাকে ভেবে? মিহি প্রতিবার খুশরুর এই রূপটা থেকে পালিয়ে বাঁচতে চায়। অস্বস্তি ও অস্থিরতা সমানতালে গ্রাস করে মিহির মনকে, টাল হারিয়ে ফেলে অজান্তেই। এখনও একই অবস্থা দিয়ে যাচ্ছে সে, যা আমার এক কোণ চেপে ধরে রেখেছে। খুশরুর শব্দতলা হাসি কানে যেতেই থতমত খাওয়ার অবস্থা হলো মিহির। খুশরু রঙরসিকতাভাবে বলল, আপনার চুপ করে থাকাই বলে দিচ্ছে আপনি আমাকে সত্যি মিস করেছেন। তবে
এখন বাহানা খুঁজতে ব্যস্ত আপনি। আচ্ছা, সমস্যা নেই, আমার জবাব আমি পেয়ে গিয়েছি, আর এটাই যথেষ্ট। আমি জানতাম আপনি ভালো থাকবেন না। কি করে থাকবেন? আপনার মন তো আমার কাছে ফেলে গিয়েছেন। শেষের কথাটা মিহির শ্বাস প্রশ্বাস বন্ধ করে ফেললো যেন। মিহি কোনো উপায় না পেয়ে চটজলতি কল কেটে দিল। সেই সাথে ফোন সুইচ অফ করে ফেললো খুশরুর অদ্ভুত সব কথাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য। মিহির নিকট বৃষ্টির দিনটা সবচেয়ে বিভীষিকাময় দিন বলে মনে হয়। এই দিনে তার সাথে কিছুই ভালো ঘটে না, বৃষ্টি মানেই যেন কালো। এইটাই সে ভেবে এসেছিল খুশরুর সাথে ফোন আলাপের আগ অবধি। তবে বর্তমান যেন ভিন্ন কিছু ইশারা করছে। বর্তমানে এই বৃষ্টিমহলটাই সবচেয়ে সেরা অনুভূতির জাগরণ তুলেছে মিহির মস্তিষ্ক জুড়ে। জানালার সামনে খুলে রাখা বাইরের হিমশীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ঝোঁকা উড়ে এসে মিহির হাত ভিজিয়ে দিচ্ছে। হঠাৎ মিহি খেয়াল হলো ফোনটা অন করে দেখি। তদানুরূপে করেই ছাড়ে। সাথে সাথে জমে থাকে মেসেজের ভাণ্ডার ঝাঁক বেঁধে বিরতিহীনভাবে হামলা বসায় মিহির ফোনে। তন্মধ্যে দুটো সিম কোম্পানি ছাড়া সবগুলোই খুশরুর পাঠানো। মিহি আশ্চর্যে বিস্মিত। বিলম্ব না করে পড়া শুরু করে দেয়। প্রায় সব মেসেজে অপ্রয়োজনীয় ঠেকে একই কথা, একই প্রশ্ন। তা হলো, ম্যাডাম ফুলি, ফোন অফ কেন আপনার? একটু অন করুন না। এই একই ধরনের বার্তা পড়ে মিহির মেজাজ যখন তুঙে, ঠিক তখন ভিন্ন জাতের একটা মেসেজ চোখে ভাসল তার। প্রেমিক হিসেবে না পারলেন অন্তত শত্রু হিসেবেই কথা বলেন না হয়। একবার, দুইবার, তিনবার এমনভাবে না জানি কতবার মনোযোগ সহকারে মেসেজটা পড়ল মিহি। গভীর চাহনি ও চিন্তাভাবনা লাগিয়ে শুনতে পেল খুশরুর অতৃপ্ত আত্মার কান্না। কতটা অধৈর্য ছটফট করলে মানুষ এমনভাবে বলতে পারে তা আন্দাজ করছে মিহি। ভাবতেই খারাপ লাগা কাজ করলো মিহির মনে। আর কিছু না ভেবে নিচ থেকেই খুশরুকে কল লাগায়। ঠিক করে একবার রিং বাজার আগেই রিসিভ হয়ে যায়। মিহি গুরুতর ভেবে আশ্চর্য হয় তাতে। খুশরু কি তবে হাতে ফোন নিয়েই বসেছিল? এই চিন্তাটা মাথায় আসতেই অপর প্রান্ত থেকে খুশরুর কথা কানে বাজল মিহির। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে। গানের লাইনগুলো আপনার সাথে মিলে গিয়েছে, তাই না ম্যাডাম ফুলি? মিহি বরাবরই খুশরুর কথায় থতমত খেয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এই আপনি যাচ্ছে তাই বলা কবে থামাবেন বলুন তো? ভালো হন এখনো বলছি। আপনার জায়গায় অন্য কেউ হলে ভালো হয়ে থাকতাম, তবে আপনার বেলায় হতে ইচ্ছে করে না। এমন কেন বলুন তো ম্যাডাম ফুলি? জানি না আমি। আপনি অতিরিক্ত মেসেজ দিয়ে আমার ফোন হ্যাং বানিয়ে ফেলেছেন, সেই সাথে আমার মাথাটাও। মিহির কথায় বিরক্তি ভাবটা বেশ ছিল, সাথে রাগটাও স্পষ্ট। খুশরু শীষ বাজানো শব্দে বলে বসে, ইস, আপনার রাগী মুখটার সামনে ভেসে উঠল। তবে বাস্তবের অনুভূতির কাছে ভাবনার অনুভূতি তুচ্ছ। আপনার শূন্যতা ভাবাচ্ছে আমাকে। কি করি বলে দিন না। উফ, চরম অসহ্য আপনি। একেবারেই নেয়া অসম্ভব। কি দরকার আমার কাছে আপনার? স্পষ্ট করে বলুন, কি চান আমার থেকে? খুশরু বার দুই গলা খাকারি দিয়ে বলল, বেশি কিছু না, তবে আপনি আগুন আমি পানি, চলুন দুজনের মধ্যে ভাব আনি। স্টপ ইট। হেয়ালি কথা ছাড়া ভালো কিছু বলতে পারেন না? সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলেন? ওহো, তার মানে আপনি আমার থেকে সরাসরি শুনতে চান? অর্থাৎ আপনি চাচ্ছেন আমি মেইন পয়েন্টে আসি। কি 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 যা তা বলছেন, আমি কি তাই বোঝাতে চাইলাম নাকি? সেটা আপনার তোতলানো ভাষাই প্রমাণ দিয়ে দিল যে আপনি তাই চাচ্ছেন। জানেন না, চোরের মন পুলিশ পুলিশ করে। আপনি আসলে একটা অসভ্য, অসহ্য আর যাইছে তাই। আপনাকে ইচ্ছে করে নখ দিয়ে আঁচড় কেটে দিই। আপনার চুল টেনে ছিঁড়ে ন্যাড়া করে দিতে ইচ্ছে করে। আপনার মুখ ভালো মানের গ্লু দিয়ে আটকে দিতে ইচ্ছে করে, যাতে উল্টো পাল্টা কিছু বলতে না পারেন। আর কিছু ম্যাডাম ফুলি? শুনতে ভালো লাগছে সত্যি। আপনি বলতেই থাকুন নন স্টপ। মিহি প্রচণ্ড রকম ক্ষেপে উঠল, ঝাঁঝালো গলায় বলল, চুপ করুন। নেক্সট টাইম আর কল অথবা অহেতুক মেসেজ দিয়ে বিরক্ত করবেন না আমায়। আমি জাস্ট নিতে পারি না আপনাকে। এত ডিট আপনি, কি বলবো। তাই নাকি ম্যাডাম ফুলি? আর একবার যদি ম্যাডাম ফুলি বলে ডেকেছেন তো আপনাকে দেখে নিব আমি। কি পেয়েছেন আমাকে? উফ, আমি পাগল হয়ে যাব। এটা ভুলেও বলবেন না। আপনি আর যাই হন না কেন পাগল হইয়েন না, কারণ পাগল হতে হলে রাগ ভুলে হাসি শিখতে হয়, যা আপনার দ্বারা সম্ভব না। আপনি তো বদরাগী স্বভাবের মেয়ে। আপনি পাগল হলে প্রকৃত পাগল লজ্জা পেয়ে পাগলামি থেকে পদত্যাগ করবে,
আর আপনাকে দেখে তো পাগলরা নাক ঝামটি দিবে, বলবে কারা কারা যে পাগলের দলের নাম লেখাতে আসে। তাছাড়া পাগল হওয়া কি এতই সোজা? এর জন্য ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট, যা আপনার মধ্যে তো দেখলাম না। খুশরু মিহির দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তার সাথে এটাও টের পাচ্ছে যে মিহির রাগে এখন সপ্তম আসমানেও ওভারটেক করে ফেলেছে। আচমকায় খুশরুর কানে মিহির জোরালো কণ্ঠ আঘাত করলো। আপনাকে হাতের কাছে পেলে খুন করে দিতাম আমি। আই ওয়ান্ট নট কিল ইউ। আমি তো তাই চাই ম্যাডাম ফুলি, আমি চাই আপনার হাতে মরতে। আপনি যেভাবে পালিয়ে বেরিয়ে আমাকে কষ্ট দিচ্ছেন, এর থেকে আপনার হাতে মরাই উত্তম। না থাকবে শরীর, না থাকবে মন, ফলে থাকবে না কোনো না পাওয়ার হাহাকার। আপনি বলুন কোথায় আসতে হবে, আমি চলে আসব আপনার হাতে মরতে। মুহূর্তেই মিহির সব রাগ বিলীয়মান তারার ন্যায় হাওয়ায় মিলিয়ে গেল। শান্ত হলো গলা। আপনি কি চান বলুন তো? খুশরু ঘোরগ্রস্ত গলায় জবাব দিল। আপনি বোঝেন না, ম্যাডাম ফুলি নামটি এখন আমার ফোনের লক হিসেবে রয়ে আছে। সেদিন নিজেকে প্রশ্ন করেননি কেন এই নামটা স্থান করলো আমার ফোনের লক হিসেবে? প্রশ্নটি করলে সেদিনই বুঝে যেতেন। সেটা না হয় বাদ দিলাম। আমি তো শুদ্ধ বাংলা ভাষাতেই কথা বলি, উর্দু, ফার্সি, জাপানি, চাইনিজ ভাষাতে তো বলি না। তাহলে কি চাই তা না বোঝার কি আছে, জানতে পারি? দেখুন, আপনি আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। আপনি যোগাযোগ না করলেই খুশি হব। আপনি আমাদের আত্মীয় নন যে সেই সূত্রে আপনার সাথে কথা বলতে হবে। আপনি কেবল আমার আপুদের প্রতিবেশী, আর এর থেকে বেশি কিছু না। চেনা পরিচিত এই অবধি ভাবি কেবল। এর বেশি যদি ভাবি তাহলে আপনি আমাকে বিরক্ত করেন আর প্রচণ্ডভাবে জ্বালাতন করেন। ব্যাস এটুকুর জন্য চিনি আপনাকে, আর কিছু না। আপনি নেক্সট টাইম আর কন্ট্যাক্ট না করলেই খুশি হতাম। কথাগুলো মন থেকে বললেন তো ম্যাডাম ফুলি? মিহি একই স্বরে জবাব দিল। হ্যাঁ, মন থেকেই বলেছি। তাহলে আর কি, আপনার কথাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। যোগাযোগ করব না আর। তবে মনে রাখেন, আজ আমি যোগাযোগ করেছি বলে আপনি বিরক্ত, কিন্তু এমনও দিন আসবে যেদিন আমি যোগাযোগ না করার জন্য আপনি বিরক্ত হবেন। আমার করা জ্বালাতনগুলি পুনরায়নের জন্য খুব করে চাইবেন। এটা আমার চ্যালেঞ্জ রইল আপনার সাথে। আল্লাহ হাফেজ। খুশরু কল কেটে দিয়েছে, মিনিট 5 হয়েছে। এখনও মিহি ফোন কানে ধরেই রেখেছে। হঠাৎ মিহি চোখের কোণে পানির অস্তিত্ব অনুভব করলো। মিহির বকের বাঁ পাশটায় পুনরায় শুরু হলো আগের সেই চিনচিন ব্যথা, যেটা থেকে পরিত্রাণ পেয়েছিল কি আবার সেটাই তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ করতে করতে পুরো একটা মাস অতিবাহিত হয়ে গেল। আজ শ্রাবণের 16 তারিখ, বর্ষাকালের শেষের দিক। বিগত একটা মাস কতটা ব্যাকুলভাবে কেটেছে তা কল্পনা করলেই মিহির চোখ ভেঙে কান্না আসে। এখনও মিহির অবসরে সেই একই বেদনাময় ব্যাকুলতার দেখা মিলে, যা কিয়ৎক্ষণ পরেই ভয়ঙ্কর মাত্রায় অস্থিরতায় রূপ নিয়ে নেয়। এই ব্যাকুলতার মূল আসামি হিসেবে মিহি খুশরুকেই দোষী সাব্যস্ত করে। গত 1 মাসে খুশরু একটিবারও মিহির সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। এই নিয়ে মিহির যেমন অভিযোগ রয়েছে, তেমনি রয়েছে নিজের প্রতি অঢেল রাগ। রাগের কারণ, সে কেন এত ভাবে খুশরুকে নিয়ে? কেনই বা খুশরুর প্রতি তার এত অভিযোগ, এত অভিমান? হাজার ভেবেও ভেবে পায় না মিহি। ভাবতে গেলে অস্থিরতায় কোটা আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে এক প্রকার জোর করে হাল ছেড়ে দেয় সে। এখনও ঠিক তাই করলো। ক্রুদ্ধ চোখে ফোন বিছানায় ছুঁড়ে মারল। হিসিয়ে বলল, সে কোনো সেলিব্রিটি নয় যে আমি তার সাথে সেধে কথা বলবো। কখনো না, কোনোভাবেই না। হুট করে ফ্লোর ঘেঁষে শব্দ তুলে শিখা চলে আসলেন। তার মুখ ছিল ভয়ে ঘেরা। তিনি চঞ্চল পদক্ষেপে মিহির উদ্দেশ্যে বললেন, জানিস জামাইয়ের আজ অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বাবাই রেডি হতে বলেছে আমাদের, সে আসলেই আমরা একসাথে বের হব। শিখা না থেমে পুরো কথা শেষ করলেন। হঠাৎ এমন কিছু শোনায় মিহির বুঝতে অসুবিধে হলো। সে এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ে, মানে মাহিম ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, কি জানি কেমন আছে ছেলেটা। কিভাবে হলো এসব? বিপদ কখন কোন দিক দিয়ে এসে ঘিরে ধরে তা বলা যায় না। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য বলি সাবধানে চোখ কান খুলে রাস্তায় যাতায়াত করতে। মিহি ভয়ে আঁতকে উঠল। জিজ্ঞাসুক দৃষ্টিতে বলল,
এ কি, কোন হসপিটালে নেওয়া হয়েছে ভাইয়াকে? কতটা ইনজুর্ড ভাইয়া? মহুয়া বলল। তত বেশি না, কয়েকদিন বাড়িতে রেস্ট নিতে হবে। এতক্ষণে হসপিটাল থেকে জামাইকে নিয়ে এসেছে বোধহয়। মিহির ভয় খানিক লাঘব হয়ে শোনে। সে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে বলে। যাক, ক্রিটিক্যাল কিছু হয়নি তাহলে। এরই মাঝে এরশাদের কণ্ঠ ভেসে আসে। শিখা শুনতে পেয়ে পা চালিয়ে তাগাদা দিয়ে চলে যায়। ওই যে তোর বাবাই চলে এসছে, রেডি হয়ে নে, আমার মহুয়ার ওইখানে যাচ্ছি। শিখা চলে গেলে মিহি আনন্দে লাফিয়ে ওঠে। পরক্ষণে নিজের মাথায় চাপড় লাগিয়ে বলে, এটা কি করলাম আমি? ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি খুশি হচ্ছি। তবে সত্যি তো এটাই, আমার মন ভালো হয়ে গেছে। তবে ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তা নিয়ে না, বরং মিহি কথা সম্পূর্ণ না করেই থেমে গেল। চোখ বন্ধ করে তৃপ্ত কণ্ঠে বলল, থ্যাঙ্কস গড। পা দুটো টান টান করে পিঠের পেছনটা বালিশে হেলান দিয়ে বসে আছে মাহিম। প্রায় ঘন্টাখানেক সময় ধরে বাবা তুল্য শ্বশুরের থেকে ঝাড়ি ধমক গিলে যাচ্ছে সে। অন্যদিকে মিহি সেই আশা থেকে এখন পর্যন্ত চেয়ারেই বসে আছে আটসাট হয়ে। পা দুটো তার বাহিরে বের হবার জন্য আনচান করে বেরোচ্ছে। তার বাবার ভয়ে সেই সাহসটা বাস্তবায়ন করতে পারছে না যেন। এমনকি মুখ খুলে তা বলতেও পারছে না। মিহি ঘাড় ঘুরিয়ে পেঁচিয়ে নিজেকে থামানোর চেষ্টা চালাচ্ছে শুধু। এই যে ভাবি, আমি প্রেসক্রিপশন অনুযায়ী সকল ওষুধ নিয়ে এসেছি। চেনা কণ্ঠস্বরের টানে অপ্রস্তুত হয়ে মাথা তুলে তাকালো মিহি। খুশরুকে দেখা মাত্র বুকের ভেতর বাড়ি খেলো থক করে। সেই সঙ্গে হাত পাও প্রবল বেগে ঠান্ডা হতে লাগলো মিহির। অনুভব হলো হার্টবিট অস্বাভাবিক মাত্রায় লাফাচ্ছে তার। মহুয়া খুশরুর হাত থেকে ওষুধের প্যাকেটটা নিজ হাতে নিয়ে বললেন, অনেক দূর পাঠালাম তোকে, কষ্ট হয়েছে না রে? কিছু মনে করিস না ভাই। খুশরু কাট কাট কণ্ঠে বলে ওঠে, এটা কোনো কথা বললে? মেজাজটাই বিগড়ে দিলে আমার। কথা বলার সাথে খুশরুর চোখে পড়ে গেল এরশাদ ও শিখার উপর। মহুয়ার ফোনে তাদের ছবি দেখেছিল বিধায় চিনে ফেললে সালাম দিল। এক দুই কথা বলে বেরিয়ে আসার আগ মুহূর্তে মিহিকে দেখে থমকে দাঁড়ালো। দুজনেই ধ্যানমগ্ন হয়ে ব্যস্ত একে অপরের দিকে দেখতে। চোখে কথা, মনে কৌতূহল নিয়ে অনেকাংশ ভাব বিনিময় হয়ে যাচ্ছে তাদের ভিতর। আচমকায় খুশরু চলে যাওয়ায় মিহির ভাবনার ছেদ ঘটে। মিহি চটজলদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কিছু না বলে সেও খুশরুর পথে পা বাড়ায়। খুশরু যখন খেয়াল করলো মিহি তার পিছু নিচ্ছে, তখন সে ইচ্ছা করে ছাদের দিকে অগ্রসর হয়। তাকে অনুসরণ করে মিহিও। খুশরু ছাদের রেলিংয়ে এক হাত রেখে দৃষ্টি আকাশের দিকে মেলে ঘোরগ্রস্ত গলায় বলল, আজ মনের কথাগুলো বলবেন তো ম্যাডাম ফুলি? মিহি ভড়কে গেল। তার এতক্ষণের বুক ভরা সাহস নিমিশে যেন হাওয়া ছাড়া বেলুনের ন্যায় চুপসে এলো। সে হন্তদন্ত পায়ে পেছনে ফিরে চলে যেতে নিলে খুশরুর ডাক পড়ে, এইভাবে আর কতদিন পালাবেন? তবে একটা কথা, আজ পালালে আর চান্স নেই, একেবারে হারাবেন আমায়। মিহির পা স্থির হয়ে খুশরুর অমন কথায় কিছুক্ষণ ওভাবেই ঠায় দাঁড়িয়ে রইল মিহি। চারদিকে পিনপতন নিরাপত্তায় মৃদু বাতাসের শব্দ বেশ ভালো মনে কানে ভাসছে। মিহির ওড়নার নিজের অংশটুকু বেসামাল হয়ে উঠছে। এর সাথে বাতাসের তোড়ে সেই মুহূর্তে কেউ কিছু বলল না। কিছুক্ষণ পর মিহি নাক টানতেই মিহির চাপা কান্নার আঁচ পেয়ে যায় খুশরু। সে বিলম্বও করে না মিহির সামনে যেতে। মিহি মাথা কিঞ্চিত ঝুঁকিয়ে এক হাত দ্বারা মুখ ঢেকে রেখেছে, যা দেখে খুশরুর মনে পুষে রাখা অভিমানের কালো মেঘটুকু যেন হাওয়ায় বিলীন হয়ে যায়। সে কঠোরতার সুরে বলে, আপনি কাঁদছেন ম্যাডাম ফুলি? আপনার কান্না করা টোটালি নিষিদ্ধ। তবে যদি কান্না করেনি তাহলে একটু জোরে জোরে কাঁদবেন। আসলে আমার দেখতে ইচ্ছে হচ্ছে আপনি ভ্যাবে করে কাঁদলে আপনাকে ঠিক কেমন দেখায়। নিশ্চয়ই আপনাকে বিনা মেঘেই বাজে লাগবে। চট করে মুখ থেকে হাত সরিয়ে নেয় মিহি। উগ্রস্বরে খুশরুর বুকে কিল মারতে মারতে বলে, আপনি সত্যি আস্ত একটা যাচ্ছে তাই অসহ্য। বিনা মেঘেই বাজ মানে কি? হ্যাঁ, আমি জোরে জোরে কাঁদলে সবাই ভয় পাবে নাকি যে এই কথা বললেন? যত সব বাজে কথা আপনার থেকেই উদয় হয়। আমি বাজে কথা না বললে আপনার সেই রাগী মুখটা কি আর দেখতে পেতাম বলুন? সেই রাগী মুখ, যে মুখ দেখে আমি ঘায়েল হয়েছিলাম, সেই রাগী মুখ, যে মুখ একটু একটু করে আপনি নামক এক গন্তব্যে পৌঁছে দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, আপনার মতো রক্তটা মেয়ের প্রতি ঝুঁকে মস্ত এক ঝুঁকি নেওয়ার মতো ক্ষমতা জুগিয়েছে আপনার এই রাগী মুখ। সব ক্রেডিট আপনার এই রাগী স্বভাবকেই যায়, বুঝলেন ম্যাডাম ফুলি? কি ছাই বুঝবো আমি, বলুন তো? আপনি তো ঠিকভাবে কিছু বলছেন না।
কিছু মানুষ হয় না, তাদের সামনে সহজ সরল পথ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা ওই আঁকা বাঁকা রাস্তা দিয়েই হাঁটে। আপনি ঠিক অমনি, সোজা সাপটা বলা আপনার কাম্য নয়। বুঝলাম, আপনি ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে বাঁকিয়ে বলেন যে কোনো কিছু, কিন্তু কেন? মূল কথা কি বলা যায় না? নির্ঘাত আপনার মানসিক সমস্যা রয়েছে, নইলে এতগুলো দিন একটা মেয়ের পেছনে লেগে তার কথা দিন রাত 24টা ঘন্টা ভেবেও তাকে নিজের মনের কথা সৈশুদ্ধভাবে বলতে পারছেন না। আপনি সরুন তো সামনে থেকে। আপনি মানেই আমার মেজাজ খারাপের অন্যতম কারণ। আমি পেরেছি। হ্যাঁ, আমি সত্যি আপনাকে জ্বালাতে পেরেছি। শান্তিতে ঘুমাতে দেইনি আপনাকে, অনেক বেশি উত্তক্ত করতে পেরেছি। খুশরু কথার আগামাথা মিহি যেন ধরতে পারল না, তাই তো তার চোখ মুখে বিস্ময়কর ব্যাপারটা ফুটে রয়েছে। খুশরু বুকে হাত রেখে বলল, এইভাবে তাকিয়ে দিলেন তো মারাত্মক লেভেলের ক্র্যাশ খাইয়ে। মিহু ভ্রুদয় কুঁচকে এলো। সে বলল, ধুরু, বাজে কথা ছেড়ে আপনি কি বোঝালেন তাই বলুন। কিসের জ্বালানো, উত্ত্যক্ত? ওই যে আপনার অবসর হতে চেয়েছিলাম, বলেছিলাম অবসরে আমায় খুঁজবেন আপনি, তেমনটা পেরেছি। আমি চাইতাম আপনি নিজে থেকে আমার কাছে ধরা দেবেন, দেখুন তাই দিয়েছেন। আমি কিন্তু আমার পেছন পেছন আসতে বলিনি আপনাকে, আপনি স্বইচ্ছেতেই এসেছেন। এখন বলুন সব মিথ্যে, সব বাজে কথা বলুন ম্যাডাম ফুলি। মিহু চোখ নামিয়ে নিল। অস্থির হলো মন ও শরীর। সে জড়তা নিয়ে বলল, আমি এখন যাই। বাবাই নিশ্চয়ই আমাকে না পেয়ে রাগ দেখাচ্ছেন। যাবেনই তো। আপনি কি আমার বউ লাগেন নাকি যে ধরে রাখার সামর্থ্য আমার থাকবে? খুশরুর কথাটি মিহির শিরদাঁড়ার পাশটায় হিমশীতল করা বাতাস বয়ে দিল। তার ভেতরটা কেমন যেন মিয়ে গেল। খুশরুর মিহির কিছুটা কাছাকাছি চলে আসে। ঘোর মেশানো কণ্ঠে চিকন করে বলে, সত্যি সত্যি বউ হলে মন্দ হবে না। শ্বশুরকে গিয়ে বলি আপনার মেয়েকে টাইট দেওয়ার জন্য হলেও আমার হাতে তুলে দেন। সুযোগ যেহেতু আছে, গিয়ে বলে আসি। খুশরু যেতে নেবে অমনি মিহি খুশরুর হাত ধরে বলে, পাগল নাকি? বাবাই আমার গর্দান নিয়ে নেবে, সাথে আপনারও। খুশরু ঠোঁট কামড়ে দুষ্টি হাসি সমেত বলল, তার মানে আপনি আমার বউ হতে চান? সেটা কথা নয়, কথা হচ্ছে আমার বাবাই আপনার মতো বেকার ছেলের হাতে আমাকে তুলে দেবে না। তাকে প্রস্তাব দিলে রাজি হওয়া তো দূরে থাক, জীবনেও আমাকে এই বাড়ির আশেপাশেও ঘেঁষতে দেবেন না। আপনি তাকে চেনেন না, খুব বেশি স্ট্রিক্ট সে। সে যাই হোক, বউকে হাত করতে পেরেছি, শ্বশুরকেও পারবো। তবে এটা ঠিক, আমি তো বেকার, কোন মুখে বলবো বলুন তো? কোন মুখে বলবেন বলতে? কিসের জন্য? আর কে আপনার বউ? আজগুবি কথাবার্তা ছাড়ুন, আগে ঠিক করে প্রেম নিবেদন করুন। আমি এখনো হ্যাঁ বলিনি, ওকে? আর আপনিও সেভাবে পারমিশন চাননি, সো গুড বাই। করিনি তো কি হয়েছে, এখন করে নিচ্ছি। আসলে আমি আপনাকে এই কথাটার জন্যই ছটফট করাতে চেয়েছিলাম, কিন্তু আমি তো প্রিপারেশন নিয়ে আসিনি, গিফট অথবা ফুল কিছুই না। আচ্ছা, আপনার কি ফুল পছন্দ বলবেন কি? মিহি প্রথমে মৌন আপত্তি জানায়, তারপর বলে, কিছুই চাই না আমার। এটা আবার কেমন? আচ্ছা, আমি নিজে থেকে নিয়ে এসে প্রপোজ করব না হয়। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। তবে দামি কিছু এখন দিতে পারবো না, কারণ বাবার হোটেলে থাকি তো। একদমই না। তবে আপনি যেদিন পুলিশের ড্রেস পরে আমার সামনে আসবেন, ওই দিন যা ইচ্ছে দিয়েন, আমি না করব না। তবে এখন শুধু প্রপোজটাই ঠিক করে করুন, কোনো রকম হেয়ালি ছাড়া। একদম সোজা কয়েকটা কথা বলুন, তাহলেই হবে। তবে সাধারণের মধ্যে অসাধারণ কিছু ঘটিয়ে, সেটা কেমন করে তা সম্পূর্ণই আমার দায়িত্ব, আমি বলে দিব না। সেই সময় খুশরু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, সাধারণের মধ্যে অসাধারণ আবার কি? বললাম না আমি বলে দিব না। তবে প্রপোজ যেন অত্যন্ত সাদামাটা ভাবে হয়, ন্যাচারাল হবে, তবে মনে দাগ কাটার মতো। উপহার হিসেবে পরিমাপযোগ্য কিছু নয়, তবে তার মূল্য যেন হয় আকাশচুম্বী। তাহলেই আমি ভেবে দেখব। কিন্তু তার জন্য আমাকে একটু সময় দিতে হবে, ভাবতে হবে আমায়। ভাবুন,
ভাবার জন্য সময় দিলাম। আমি তো মিহি কথার মাঝে সহসাই থেমে গেল, কারণ তার নজর আসে এক অবয়ব। ছাদের দরজার কাছ থেকে কেউ ওদের কথা শুনছে। মিহি ভালো করে দেখে তা বোঝার চেষ্টা করছে। অন্যদিকে মিহির মাঝপথে থেমে যাওয়ায় খুশরু জিজ্ঞাসা করে। আমি তো কি ম্যাডাম ফুলি? মিহি তখন তাড়া দিল। কথা হবে কলে, এখন আমি গেলাম, আপনি ভাবতে থাকুন। কথাগুলো পরে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল মিহি। ওই রাতেই এরশাদ মিহিদের নিয়ে বাড়ি চলে আসলেন। আস্তে আস্তে রাত 12টা বেজে গেল। মিহির ফোনে চার্জ ডাউন বলে চার্জে লাগিয়ে শুয়ে পড়ে। খুশরুর খেয়াল আসতে মিহির সকল ক্লান্তি নিমিষেই নিরুদ্দেশ হলো। ঠোঁটের আঁলিজে বিরাজ হলো প্রাণখোলা হাসি। গড়াগড়ি খেলো বিছানার এপাশ থেকে ওপাশ। খুশরুর সাথে কাটানো কিন্তু কিছু মুহূর্ত কথা মনে আসতেই লজ্জায় মুখ ঢেকে নিল, হাত ছড়িয়ে বলল, কতটা ক্রপ এই ছেলে, ভালোবাসে এটা বলে দিলেই তো হয়ে যায়। এত কথা ঘুরিয়ে কি যে পায় বুঝলাম না। সোজা কথা পেঁচানো কেবল এর দ্বারাই সম্ভব। কিন্তু ওই ছায়াটা কার ছিল? আড়াল থেকে কে শুনছিল আমাদের কথা? আসার সময় তো কাউকে দেখিনি। তাহলে নিশ্চয়ই আমার চলে যাবার কথাতেই সে পালিয়ে যায়। কে হতে পারে বুঝতে পারছি না। তবে ধরা পড়ে গেলে কিছু করার তো থাকবে না। পরেরটা পরে ভাবা যাবে। এখন ওসব ভেবে কাজ নেই আমার। কারণ ভালোবাসায় কিসের ভয় ভীতি? আমি তো কেবল ভালোই বেসেছি, খুন খারাপি তো আর করিনি। তাহলে হুট করেই মিহি থেমে গেল। পুনরায় লজ্জা জেঁকে ধরে তাকে। এ যেন সাংঘাতিক ধরনের লজ্জা, যার প্রকোপে নাকের টগা লাল হয়ে আসতে লাগলো। সে কিছু একটা ভেবে হেসে ফেলল। পিঠের চুলগুলো সামনে এনে দলা করলো। নিজের মাথায় চড় মেরে বলল, কি ব্যাপার স্যাপার মিহি তোর? একদিন যে চোখের বালি ছিল আজ সে চোখের মণি। এটা তো হওয়ার ছিল না। ডিরেকশন কিভাবে পাল্টালো শুনি। ধুরু, আমি এখন ঘুমাবো। ওকে, আর কিচ্ছু ভাববো না। যাইছে তাইটাকে নিয়ে তো মোটেই না। সকালে বেশ তাড়াহুড়োই ভার্সিটি চলে আসে মিহি। এর মাঝে ফোনটাও ফেলে আসে ক্লাস শেষের দিকে। ছুটি হবে হবে সময়। আজ লেকচার পাঠক্রমে বিস্তারিত জানা হলো না তার। এর মহাকারণ মনোযোগী নেই তার। ভাবছে খুশরু হয়তো রাত থেকে তাকে টেক্সট অথবা কল করছে, অথবা করছেও। এই ভাবনা শান্তি দিচ্ছে না কোনো ক্রমেই। সেই সাথে ফোন ফেলে আসার ব্যাপার তো আছেই। সব মিলিয়ে মুড অফ তার। সহসায় মিহির কানের কাছে নিশি চিৎকার দিয়ে বলে ওঠে, বাসায় যাবি না নাকি এখানেই থাকার প্ল্যান আজ? মিহি ভয়ে লাফিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বলে, এভাবে কেউ কানের কাছে গিয়ে চিল্লায়? বলদ, জীবন বের হয়ে গিয়েছিল আমার। কানের পর্দা যদি ফেটে যেত তাহলে কে ঠিক করতো? তুই তো কোনো রেসপন্সই করছিলিস না, তাই তো এমন করা। ক্লাস টাইম ওভার ম্যাম, এখন কি যাবেন না নিজ বাড়ি? মিহি বিনা শব্দে ব্যাগ গুছাতে লাগে। দুজনে ভার্সিটির গেট থেকে বের হয়ে কিছু দূর হাঁটা মাত্র খুশরুকে দেখে থমকে দাঁড়াতে বাধ্য হলো মিহি। মিহুকে থেমে যেতে দেখে নিশি শুধায়, থামলি কেন এমনভাবে? মিহির চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মিহিকে অনুসরণ করে খুশরুর দিকে তাকায় নিশি। অচেনা লাগে নিশির নিকট, তাই কিছুই ভেবে পায় না সে। খুশরুর হাতে তাজা গোলাপের গুচ্ছ, তবে লাল নয়, কালো গোলাপ। খুশরু একটু একটু করে এগিয়ে আসতেই মিহি উত্তেজিত কণ্ঠে বলে বসে, এখানে কি চাই আপনার? কি করতে আসলেন? খুশরু সোজাসাপটা জবাব, প্রপোজ করতে, সাথে আপনার শাস্তি পাও না। খুব জ্বালিয়েছেন রাতভর, শোধ নেব আমি। একেবারে কড়াই গন্ডায় ফেরত চাই আমাকে অস্বস্তিতে ফেলার জন্য। মিহি ঠাউরে উঠে খুশরুর কথার ধরন। সে কথা টালতে বলে, ভার্সিটির বাইরে আমাদের গাড়ি পার্ক করা, আপনি চলে যান। খুশরু খুশরু কানে নিল না তা। কালো গোলাপের গুচ্ছ বাড়িয়ে দিয়ে বলল, এখন কালো গোলাপ মানে অমূল্য রত্ন, সচরাচর পাওয়া মুশকিল। এতই রেয়ার যে ক্রেতাদের চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। ফুলের দোকানে কালো গোলাপ মানে হুমড়ি খেয়ে পড়া কিছু পাবলিকের উৎপাত বেড়ে যাওয়া। তখন দোকানদারদের হয় খাবি খাওয়ার মতো অবস্থা। বুঝলেন ম্যাডাম ফুলি? মিহি দুকাঁধ উঁচু করে নামিয়ে নিল। মুখে অবোধ চাহনি প্রকাশ পাচ্ছে। এর অর্থ সে বোঝেনি। খুশরু আবারও বলল, তো আমার মেইন পয়েন্ট হচ্ছে, সেই হুড়মুড়িয়ে পড়া লোকজনের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে আজ ভোর 5টায় নিকটস্থ ফুলের দোকানে হাজির হই। এরপর ঘণ্টাখানেক পর হাতে পাই, পেয়েই চলে আসি প্রপোজ পর্ব সেরে নিতে। মিহির কাছে এবার বিষয়টা স্বচ্ছ জালের মতো পরিষ্কার হলো। সে বলল, তো কার অপেক্ষায় আছেন?
করে ফেলুন। খুশরু মুচকি হাসি দিয়ে হাঁটু গেড়ে বসেনি, দাঁড়িয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি। এই 3টে জাদুকরী শব্দের ব্যাখ্যা দিতে গেলে জনম গড়িয়ে যাবে, তবুও আমার কথা ফুরাবে না। আমি সংক্ষেপে বলবো, আপনি আমার ম্যাডাম ফুলি, একান্তই আমারই। আপনাকে সর্বদাই রাগাবো আমি, কারণ আপনার রাগে আক্রোশ ভরা মুখটি বাধ্য করে নতুনভাবে নতুন রূপে আপনার প্রেমে পড়তে। আমি প্রেম মানে বুঝতাম ফ্রি ফায়ার, আর আমি কিন্তু এখন প্রেম মানে বুঝি ভালো থাকার মহৌষধ। আর আমার সেই মহৌষধই হলেন আপনি। আপনার মনে হয়তো এই প্রশ্ন জাগতে পারে যে আমি লাল গোলাপ না এনে কালো কেন আনলাম। ভালোবাসার রং লাল, তাই আমার উচিত ছিল লাল গোলাপ আনার, কিন্তু আমি আনিনি, ইচ্ছে করেই আনিনি। এর কারণ লাল গোলাপও একদিন কালো হয়ে যায়, যার অর্থ রং বদলানো। যেখানে ভালোবাসার রং লাল, সেই রংটাই বিলীন হয়ে লাল গোলাপ হয় কালো অথবা বাদামি। সেই ভালোবাসায় লাল গোলাপ অর্থহীন আমার মতে, তাই কালো দিয়ে প্রপোজ করলাম, যাতে শুরু থেকে শেষ অবধি একই থাকে। আমাদের ভালোবাসা ওই কালো গোলাপের মতো বৃদ্ধ হয়ে গেলেও একই রং রূপ বয়ে বেড়াবে। আমি আপনাকে চাই ঠিক এই কালো গোলাপের মতো করেই। নিচু হয়ে হাঁটু গেড়ে প্রপোজ করে হাত চাইলাম না, কারণ সেটা সবাই করে। আমি আপনাকে আমার পুরো শরীরই দিয়ে দিলাম। রাস্তায় কাটা বিছানো থাকলে অথবা যাতায়াতে অসুবিধে থাকলে যাতে আমাকে ব্যবহার করতে পারেন। যদি চান আমি হব আপনার জন্য কাটাবিহীন নির্ঝঞ্ঝাট সেই রাস্তা। দামি কোনো উপহার আনিনি, এর কারণ পকেট আমার ঘরের মাঠ। ওই যে সোহরাওয়ার্দী উদ্যান যেমন ঠিক অমন, বিশাল বড় তবে ফাঁকা। তারপরও আব্বুর জোরে কিছু নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটাই আপনি খুশি হতেন না। তবে গোলাপগুলো নিজের পরিশ্রমের টাকায় কেনা। দোকানে যতক্ষণ বসি ততক্ষণে পারিশ্রমিক নিয়ে নেই আব্বুর থেকে। এখন শেষবারের মতো বলবো, আই লাভ ইউ লর্ড, আই লাভ ইউ 1000 মোর। ইউ উইল বি অনলি মাই ম্যাডাম ফুলি। মিহি হাঁ হয়ে তাকিয়ে রইল, যেন চমকপ্রদ কিছু দেখছে সে। নিশি মিহিকে ধাক্কা দিয়ে বাস্তবে ফেরাই মিহির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, ছুপা রুস্তম, বলি ছনি আমায়, কিন্তু তাও খুশি হলাম। এবার অ্যাকসেপ্ট কর, নইলে আমি তোর হয়ে করে নিবা। নিশির কথায় মিহি তড়িঘড়ি করে খুশরুর হাত থেকে গোলাপের তোড়া নিয়ে নেই, ছটফট বলে। ইয়েস, আই ওয়ান্ট টু বি ইয়োর ম্যাডাম ফুলি। হঠাৎ নিশি চেঁচিয়ে বলে, মিহি, ওই দেখ আঙ্কেল এদিকেই চেয়ে আছেন। মিহি বিশাল রকম চমকে ওঠে, তার ভর মাত্রা বেড়ে গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা তার বাবার রাগে টকবক করা চাহনি দেখে। নত যেন হয়ে ফ্লোরের উপর ভিতে চোখ জোড়া আবদ্ধ করে মিহি। সামনে বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে তার বাবা এরশাদ। অসীম রাগের ছটা নিয়ে অনবরত ফুসফুস করছেন তিনি। চোখ তার অগ্নিশিখার ন্যায় জ্বলজ্বল করছে। মিহি চুপচাপ, নড়চড়হীন, শান্ত। তখন মাথা তুলে তাকানোর জন্য মিহির মধ্যে এক রত্তের সমান সাহসটুকু বিদ্যমান নেই এই মুহূর্তে। দরজার ওপারে শিখা করাঘাত করে চলেছে সেই থেকে, যা এরশাদের রাগের পরিমাণ আরও কয়েক দফা অধিক বাড়িয়ে দেয়। চলে যাও শিখা, এসপার ওসপার না হয়ে আজ দরজা খোলা হবে না। বলা বাহুল্য, তোমার মেয়ে রেহাই নেই। শিখা তাও থামলো না, তার কাজ চালিয়ে গেল। এক পর্যায়ে এরশাদ ধমক খাটালেন, খুব খারাপ হয়ে যাবে শিখা, আমাকে ভয়ঙ্কর বানাতে সাহায্য করবে না বলে রাখলাম। এবার গিয়ে শিখা থেমে গেলেন। তা চাইতেও তাকে থামতে হলো। বস্তুত না থেমে উপায় নেই তার। সে দরজায় কান পাতলেন অতি সাবধানে, শোনার চেষ্টা করলেন ভেতরে হওয়া বাবা মেয়ের সংলাপ। সহসাই এরশাদের উচ্চ শব্দে বলা একটি ধমক প্রয়োগ বাক্যে শিখার কর্ণধার হলো। চুপ করে কেন, বলো ভালো লাগে কি না সেই ছেলেকে? ভয়ে গলা শোকায় মিহির। কি বলবে ভেবে না পেয়ে হাতে হাতবন্দি করলো। ধীর স্থির নরবরে কণ্ঠে বলল, ভালো লাগে। কথাটি শোনা মাত্র এরশাদ মুখের আকৃতি এমনভাবে পাকালেন যেন তার কান পচে গেছে। তিনি রাগী ভাব অক্ষুণ্ণ রেখেই বললেন, কবে থেকে এসব চলছে, কি করে সেই ছেলে? মিহি এবার কিছু বলার মুখ পেল না। এরশাদও নাছোড়বান্দা, তিনি বারবার একই প্রশ্ন শুধিয়ে গেল। উত্তর না পেয়ে ওতে বুদ্ধি খাটালেন। তিনি মহুয়ার নাম্বারে কল দিলেন। লাইনের অপর প্রান্তে মহুয়া যখন জিজ্ঞেস করলো, কেমন আছো বাবাই? প্রত্যুত্তরে এরশাদ পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন। খুচরো ছেলেটি কি করে? উদ্ভট প্রশ্নে হতবিহ্বল মহুয়া। মস্তিষ্কে প্রস্তুতি 2-3 বার খেলা করলো তার। এরপর মহুয়ার মাথায় অন্য প্রশ্ন চাপে, যা সে জিজ্ঞেস করতে সময় নেয় না। এই প্রশ্ন কেন বাবাই?
আমি যা জিজ্ঞেস করেছি তা যথাযথ জবাব দাও। একদম উল্টাপাল্টা প্রশ্ন করবে না, বলে দিলাম। আমি যে এই কাজটা খুব অপছন্দ করি তা তুমি জানো না মহুয়া? সরি বাবাই, খুশরু কিছু করে না, আপাতত বেকার। তবে মহুয়ার পুরো কথা না শুনেই লাইন কেটে দিল এরশাদ। তার তুখোড় মেজাজ পুনরায় মিহির দিকে তাকিয়ে তাক করে বলল, ছি, বেকার ছেলের সাথে সম্পর্কে জড়ালে? একটা বেকার ছেলের আমার জামাই হওয়া দূরে থাক, সে সুপুরুষ হওয়ার যোগ্যতাও রাখে না। তোমার মাথায় গিলো আছে কি মিহি? ছোটো থেকে এত বোঝালাম, শেষে কিনা একটা রাস্তার ছেলের সাথে রিলেশন জড়ালে? বাবাই ও রাস্তার ছেলে নয়, ওদের নিজস্ব ফ্ল্যাট আছে, ওর বাবার ভালো বিজনেস আছে, যা বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালোই চলে। না জেনে একজনকে রাস্তার ছেলে বললে সে রাস্তার ছেলে হয়ে যায় না বাবাই। খসরু শিক্ষিত একজন ছেলে, ওর স্বপ্নও পুলিশ হবে, এই জন্য অন্য কোনো জবে অ্যাপ্লাই করার চেষ্টা করেনি কখনো। চমৎকার, গলা তুলে এই প্রথম আমার বিরুদ্ধে তুমি বললে। আমি বিস্ময় হতবাক। অবশ্য ভবিষ্যৎ অন্ধকার জেনেও যে বেকার ছেলের হাত ধরে প্রস্তুত, সে বাবার মুখের উপর কথা বলতে দ্বিধা করবে না, এটাই তো স্বাভাবিক। আমি আজ নতুন মেয়েকে দেখলাম, যে মেয়েকে এতদিন বিশ্বাস করে এসেছে সে প্রমাণ করলো সেটা বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস ছিল। এই দিন আসতে দেব না বলেই তোমাকে এতদিনের জন্য হলে কোথাও যেতে দেয়নি। বুঝলাম মহুয়ার বাড়ি যাওয়াটা, পারমিশনটা দেওয়া আমার মস্ত বড় ভুল ছিল, যার ফলে আজকের এই পরিস্থিতি ক্রিয়েট হলো। কিছু বলার আগে কি তোমার মন খুলে যা বলার বলে ফেলো আজ। সব শোনার পর আমি একটা সিদ্ধান্ত নেব, আর জোর করে হলে সেই সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হবে। মিহি বুকে সাহস সঞ্চয় করে বলল, আমি খসরুর সাথে বাকি জীবন কাটাতে চাই, এখন তাকে ছেড়ে দেওয়া সম্ভব না আমার দ্বারা। এটা কি শেষ সিদ্ধান্ত? হ্যাঁ বাবাই। আর কিছু বলার আছে? না বাবাই। এবার তাহলে আমার কথা শোনো। প্রথমত, আমি কখনো বেকার ছেলের হাতে তোমার হাত তুলে দেব না। দ্বিতীয়ত, তোমার ফাইনাল ইয়ার শেষ হলেই আমার পছন্দের কোনো এক ছেলের সঙ্গে বিয়ে দেব। তুমি তখন টু শব্দ অবধি করতে পারবে না। মানে তোমার সিদ্ধান্ত চাপিয়ে দেবে আমার উপর, আর আমার সিদ্ধান্ত কিছুই না? প্রয়োজন মনে করছি না আর। ভেবেছিলাম জব করবে, এস্টাবলিশ হয়ে দেন বিয়ে করবে, কিন্তু আমার সকল আশায় পানি ঢেলে দিলে তুমি। এখন বর্ষা একমাত্র আমার ছেলে, তবে সে যদি কোনো ট্র্যাপে পড়ে তাহলে সেও বাদ। ছেলে মেয়েদের ত্যায্য করে সেখানে দুজো যাবে, হেঁটে যাব। পারলে তোমাদের মায়ের খেল রেখো। আমার অর্জন করার সব কিছুই ফেলে যাব, অত্যন্ত সেটুকুর জুড়ে তোমার মাকে দান দিও। এভাবে বলতে পারলে বাবাই? তুমি আমাকে এতটা কুলাঙ্গার সন্তান ভাবছো কি করে? এভাবে বলে আমাকে খুব কষ্ট দিলে তুমি। আর তুমি কি করলে? তুমি কি জানো না পিতা মাতাকে কষ্ট দিয়ে কোনো সন্তান ভালো থাকে না? আমার বিশ্বাস ভেঙে মাটিয়ে মিশিয়ে দিয়েছো তুমি, তোমার স্বপ্ন গুড়িয়ে দিয়েছো তুমি। আমি তোমার বাবা, তাই আমি জানি তোমার জন্য কোনটা ভালো। এখনও বড় কিছু হয়ে যায়নি, তুমি চাইলে ফিরে আসতে পারো। মিহি সূক্ষ্ম কণ্ঠে বলে ওঠে, সম্ভব না ফিরে আসা। তাই এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ বাবাই, আমি আমার সিদ্ধান্তে অনড় অটল, একটু এদিক থেকে সেদিক হবে না। তাহলে আর কি, কাল থেকে আমি নিজ দায়িত্বে তোমাকে ভার্সিটিতে দিয়ে আসবো আর নিয়ে আসবো। আর তোমার ফোনটা আমাকে দাও। এখন থেকে তোমার নিজস্ব ফোন বলে কিছু থাকবে না। ফোন কি করেছে তোমাকে? ফোন দিতে বলেছি, চুপচাপ ফোন আমাকে দিয়ে দাও, নইলে আমি নিজেই নিয়ে নিতে পারি। কথাটি বলে চার্জের দিকে ফোন খুলে নিল এরশাদ। এরপর চলে আসবে কি মিহি তখনও বাধা দিল। আমার ফোন নিও না বাবাই, প্লিজ এমনটা করো না। এরশাদ পেছনে ঘুরে ফোন মিহির হাতে ধরিয়ে দিয়ে বলল, যা মেসেজ আছে সব ডিলিট দাও, নইলে সেসব আমার চোখে পড়লে মাথা ঠিক থাকবে না আমার। বাবাই আমি বলছিলাম। মিহি ভনিতা করে বলাই এরশাদ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি একটানে ফোন নিয়ে সজোরে আছাড় মারল, সাথে সাথে ফোন ভেঙে চুরমার। এরশাদ সিম করিয়ে বেরিয়ে আসলেন মিহির রুম থেকে। দরজা খুলতেই শিখার মুখোমুখি হলেন তিনি। শিখা মাথা কাত করে ভেতরে উকি দিতে মেরেছেন। এরশাদ কিছু না বলে তার আক্রোশ প্রসূত মনোভাব নিয়ে শিখার পাশ থেকে কেটে চলে গেলেন দ্রুত পদক্ষেপে। সন্ধ্যা কাটিয়ে নিকশকালো অন্ধকারে নেমে আসছে ধরণী জুড়ে। দুপুর থেকে রাত অবধি এই লম্বা ব্যবধানটুকু কতটা দাবাদাহের ন্যায় কটেছে, যার ব্যাখ্যা কেবল খুশরু নিজে দিতে পারবে। এখনই সে কোনোভাবেই নিস্তার পাচ্ছে না। মন তার অতিমাত্রায় উদ্বিগ্ন, বিচলিত। একটি পুনরায় জায়গায় শান্তিমতো স্থির হয়ে থাকা ধীরে ধীরে কষ্টসাধ্য হয়ে উঠেছে তার পক্ষে। মিহির নাম্বারে কল দেবে দেবে করে বারবার ফোন হাতে নিয়েও বালিশের নিচে ঢুকিয়ে ফেলছিল সে।
আসল ভাই এটা তার ম্যাডাম ফুলকে নিয়ে, তাই ম্যাডাম ফুলের সমস্যা বেড়ে যেতে পারে বলে খুশরু পিছিয়ে আসছিল। তবে এবার তো আর করলো না, ভয়কে জয় করে ঠিক সাহসী বীরের মতোই তার ম্যাডাম ফুলের নাম্বারে কল দিয়ে বসলো। অন্যদিকে খুশরুর নাম্বারটা যাচ্ছে তাই দিয়ে সেফ থাকায় এরশাদের মস্তিষ্কে স্নায়ু করে যেন ভয়ঙ্কর এক দ্বিধান্তে ভুগতে লাগে। তার চওড়া কপালটা বক্ররেখার ন্যায় ভাঁজ পড়ে, যা আস্তে আস্তে হয়ে ওঠে গভীর থেকে গভীরতম। এরশাদ তার কৌতূহলে চিন্তাটির অবসান ঘটাতে কল রিসিভ করলো। রিসিভ করে কোনো রাগ করলো না। উদ্দেশ্য তার অপরাধ থেকে অচেনা মাদক বান্ধবীর কণ্ঠ শোনা। একই উদ্দেশ্য খুশরুরও। সে আগে কথা বলবেন যতক্ষণ অপরপাশ থেকে কারো ধ্বনি বক্তব্য বার্তা এসে পৌঁছাবে। এভাবে মিনিট 5 গড়ালো। শেয়ানা এরশাদ বুঝে গেল এটা খুশরুই। এরশাদের বুঝতে সময় লাগলেও তার বাজখায় প্রশ্নটি তৈরি হতে দুদণ্ড সময় লাগলো না। কোন সাহসে আমার মেয়ের পেছনে লাগলে? দুনিয়ার কি মেয়ের অপর ছিল নাকি? খুশরুর কম যতুর নয়, সেও বুঝে গেছিল এটা মিহিনাই, মিহির থেকে 1000 গুণ এগিয়ে রাগের মাথার মহাপ্রাণ তার হবু শ্বশুর মশাই। খুশরু অপেক্ষায় ছিল এরশাদের প্রশ্নের সুযোগ পেয়ে, আর হাতছাড়া করার ইচ্ছা হয়নি তার। অভাব বলতে অভাব, আপনি জানেন না আপনি এবং আপনার মেয়ে মাস্টারপিস এই দুনিয়ার। আচ্ছা কোনো ব্যাপার না, আমি না হয় ডিটেলসে বলে দেই। আপনি শ্বশুরমশাই হিসেবে আর আপনার মেয়ে বউ হিসেবে পুরো দুনিয়ায় একমাত্র পিস যে আমার সুনজরে ধরা পড়েছে। একদম চুপ রাস্কেল ছেলে কোথাকার। আমি তোমার কিসের শ্বশুর মশাই? আর আমার মেয়ে ভাই তোমার কিসের বউ হলো? খুশরু বারান্দার ইজি চেয়ারে আরাম করে বসে নিল, দুলতে দুলতে বলল, ওই তো ভাবি শ্বশুরমশাই আর কি। তবে আমি আপনার মেয়েকে মন থেকে বউ হিসেবে সেই প্রথম দিনই অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। যেদিন আপনার মেয়েকে নিয়ে এলাকার 10 চক্কর কেটেছিলাম, ঠিক ওই দিনই তাকে আমার জন্য ফিক্সড করে রেখেছি। প্রি বুকিং করা যাকে বলে। আমাকে রাগাবে না ছেলে, আমি কিন্তু। এরশাদ এতটাই রেগে গেলেন যে রাগ নিবারণের ভাষায় খুঁজে পেলেন না। মুশকিল হয়ে পড়েছে তার জন্য, ফলে মাঝপথে থেমে যেতে হলো তাকে। অন্যদিকে খুশু যেন উৎফুল্লতায় ভেসে বেড়ানো কোনো স্বাধীন মেঘে। সে খিলখিল হাসিতে ফেটে পড়ল, হাসি থামিয়ে উৎসুক করে বলল, আপনার মেয়ের এই রাগী ভাবটাই তার প্রেমে পড়তে বাধ্য করেছিল আমায়। এভাবে রাগী হলে হয় বলুন? আপনার প্রেমে কি পড়া যাবে নাকি? সেটা দায়ভার তো আমার শাশুড়ি মায়ের কাঁধে। তবে আমার শাশুড়ি মায়ের সাথে আমার জমবে না, জানেন শ্বশুরমশাই। কারণ তিনি তো শান্ত স্বভাবের, আর আমার সাথে তো কেবল রাগীদের জোড়া মেলে। রাগীদের পেছনে লাগতে আমার সেই লেভেলের আনন্দ পাই, যেমন আপনি আর আপনার বদরাগী মেয়ে। আমার লাইফের দুটো মাস্টারপিস আপনারা। এখন নিশ্চয়ই বলবেন আপনাকে ভালোভাবে না চিনে, আপনার সঙ্গে না মিশে কীভাবে আপনার রাগী স্বভাব নিয়ে ধারণা করে ফেললাম। এটার জবাব আপনার দুপুরের সেই রাগী ফেসটা, যেভাবে মেয়েকে আমার সামনে থেকে টানতে টানতে নিয়ে গেলেন, তাতে করে আপনাকে নিয়ে ভালোই ধারণা হয়ে গিয়েছে আমার। তার থেকে বড় কথা, আপনার মুখের সাথে ম্যাডাম ফুলি, মানে আপনার কাছে গচ্ছিত আমানত স্বরূপ আমার বাচ্চার মার ফেসে ভালোই মিল আছে। বিশেষ করে নাকের ডগা। রেগে গেলে আমার বউটার নাকও আপনার মতোই লাল হয়ে যায়। তবে ব্যাপার না, আমার কাছে আগুনকে পানি করার ট্রিক রয়েছে। আপনি শুধু আমার বউটাকে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করুন, তাহলেই দেখতে পারবেন। রাগে হিসিস করছেন এরশাদ। এই প্রথম সে কারো উপর এত বেশি রেগেও সে আগে বহিঃপ্রকাশ করতে পারছেন না। গলা তুলে কথা বলতে গিয়েও যথাভাবদের অভাবে বলা হয়ে উঠছে না। এটা নিয়ে এরশাদে মহাবিরক্ত। এরশাদ অনেক কিছু ভেবে কিছু একটা বলেই বসে। আকাশ কুসুম বাবা বন্ধ করো ছেলে। আমার মেয়ে তোমার ধরা ছোঁয়ার অনেক বাইরে, তাকে ধরা তোমার কাম্য নয়। বেকার কোথাকার, বেকার হয়ে বিয়ে করার স্বপ্ন দেখো কি করে? খুশরু আবারও হাসলো, হাসি মুখেই বলল, তাই নাকি শ্বশুরমশাই? তবে ঠিক বলেছেন, আপনার মেয়ে আসলেই ধরাছোঁয়ার বাইরে। কারণ সে তো জ্বলন্ত অগ্নিপিণ্ডের অংশবিশেষ, অর্থাৎ আপনি গোটা অগ্নিপিণ্ড। এর প্রভাবে আপনার সামান্য অংশ আমার বউয়ের মধ্যে বিদ্যমান। এই জন্যই তো বেশি সময় লাগেনি তার মন গলাতে। তবে আপনাকে গলাতে বেশ লম্বা সময় লাগবে বুঝলাম, ব্যাপার না। আমার মেলা ধৈর্য। আপনি দিনে একবার হলেও আমার সাথে কথা বললেন, অন্তত 10 মিনিটের জন্য হলেও। দিনের যে কোনো একটা সময় কথা বললেই হবে, কারণ আমি তো আজাইরা বেকার মানুষ। তাই আমার কাছে সময় আর সময়। আপনাকে সময় দিতে কৃপণতা দেখাবো না। আর হ্যাঁ, আপনি কিন্তু আমার বাবার মতো কথাটা বললেন। আমার বাবাও বলে আমি বেকার মানুষ, তাই আমার বিয়ে হবে না কখনো। কিন্তু আমি বিয়ে করিয়ে দেখিয়ে দেব সবাইকে, এবং আপনার মেয়েকেই। আর আপনি নিজ হাতে আমার বউকে পার্সেল করে আমার বাড়িতে পাঠাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি শ্বশুরমশাই। ভালো কথা, আপনার তো ভালো নাম দেওয়া হয়নি। আমি আমার প্রিয় মানুষদের আমার প্রিয় নাম ধরেই ডাকি, শান্তি পাই তো তাই। তো আপনার নাম আজ থেকে গ্যাস বেলুন। নামটি শুনে এরশাদ বিশাল রকম চটে গেলেন।
দাঁত কিরমির করে বললেন, মজা করা হচ্ছে? আমি কি মজার পাত্র? গ্যাস বেলুন মানে কি? আমাকে তোমার গ্যাস বেলুন মনে হয়েছে? কিছুক্ষণ ভেবে বলল, না তো, আপনি তো ভালোই স্লিম ফিটফাট। তো এই নাম কেন? পুনরায় প্রশ্ন করলেন এজাজ। জবাবে খুশরু বলল,